আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দেখব বিবিএ সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। বিবিএ সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং 2023 সালে অনুষ্ঠিত পরীক্ষা প্রশ্নের সমাধান ক্লাস, অর্থাৎ গত কিছুদিন আগে যে পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষা প্রশ্নের সমাধান ক্লাস আমরা আলোচনা করব। এর আগে পার্ট সি থেকে 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর প্রশ্নের সমাধান ক্লাস আলোচনা করা হয়েছে। সেগুলো অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো আজকে দেখব পার্টনারশিপ থেকে যে অঙ্কটি এসেছিল সেই অঙ্কের সমাধান ক্লাস আজকে দেখব, 14 নম্বর অঙ্ক। তো চলো দেখি। তো 14 নম্বর অঙ্কের সমাধান ক্লাস এই অঙ্ক দেখব। 14 নম্বর অঙ্ক, এটি হচ্ছে পার্টনারশিপের রিটায়ারমেন্ট পার্ট থেকে এসেছিল। বলা আছে এরকম: এ, বি অ্যান্ড সি আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইকুয়ালি। এ, বি, সি এই তিনজন, এ, বি, সি হচ্ছে পার্টনার অংশীদার, তারা প্রফিট এবং লস ভাগ করে নেয় সমানভাবে, ইকুয়ালি বলা আছে। তো এখানে তার প্রফিট এবং লস যেটা ভাগ করে নেয় ইকুয়ালি নেয়, মানে সমানভাবে ভাগ করে নেয়। চলে গেল, হ্যাঁ এটি। আচ্ছা, সমানভাবে তার প্রফিট এবং লস ভাগ করে নেয়। আচ্ছা, 1 জানুয়ারি 1, 2023, 2023-এর জানুয়ারি 1 তারিখে রিটায়ারমেন্ট করেছে। হোয়েন দ্য ফার্ম ব্যালেন্স শিট ওয়াজ অ্যাজ আন্ডার। ব্যালেন্স শিটের অবস্থা, এই ফার্মের ব্যালেন্স শিটের অবস্থা যখন নিম্নরূপ ছিল তখন এ রিটায়ারমেন্টে যাচ্ছে, এ রিটায়ারমেন্ট করছে। আচ্ছা, কি ছিল আমাদের ফার্মের অবস্থা? আমাদের অ্যাসেটস ছিল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2,50,000 টাকা, ইনভেন্টরি ছিল 1,20,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 65,000, ইনভেস্টমেন্ট 80,000 টাকা এবং ক্যাশ ইন হ্যান্ড আমাদের ছিল 1,15,000 টাকা। আর এদিকে আছে এ ক্যাপিটাল আছে, এর ক্যাপিটাল 1,50,000, বির ক্যাপিটাল 1,00,000, সির ক্যাপিটাল 80,000, আর দায় ছিল একটি অ্যাকাউন্টস পেয়েবল কত 70,000 টাকা। এইভাবে আমাদের অ্যাসেট এবং লাইবিলিটি দেওয়া আছে। আচ্ছা, তারপরে বলা আছে অ্যাকর্ডিং টু দ্য পার্টনারশিপ ডিড অনুযায়ী অ্যাসেটস ওয়ার এগ্রি টু রিভেলেড অন এস রিটায়ারমেন্ট অ্যাজ আন্ডার। পার্টনারশিপ ডিড অনুযায়ী অ্যাসেট কি হয়েছে, এ রিটায়ারমেন্টের সময় সম্মত হয়েছে অ্যাসেট নিম্নরূপভাবে পুনর্মূল্যায়িত করতে। নিম্নরূপভাবে পুনর্মূল্যায়িত করতে এ কি হয়েছে, রিটায়ারমেন্টের সময় সম্মত হয়েছে। কীরকমভাবে পুনর্মূল্যায়িত হয়েছে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 3,20,000 টাকা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল কত? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 2,50,000, হয়ে গেছে কত? মূল্য বৃদ্ধি পেয়েছে কত? 3,20,000 টাকা। ইনভেন্টরি ছিল হয়ে গেছে কত? 90,500। ইনভেন্টরি ছিল কত? ইনভেন্টরি ছিল 1,20,000। সেই মজুত পণ্যের মূল্য কমিয়ে আসছে 90,500 টাকায়। আচ্ছা, ইনভেস্টমেন্ট আমাদের বিনিয়োগ করা ছিল 80,000 টাকা, সেই ইনভেস্টমেন্টের মূল্য বৃদ্ধি পেয়েছে 95,000 টাকা হয়েছে, তাই না? ইনভেস্টমেন্টের মূল্য বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, তারপর বলা হচ্ছে গুডউইল কত? 60,000 টাকা। গুডউইল হচ্ছে 60,000 টাকা। গুডউইল আগে কোনো গুডউইল ছিল না, সুনাম ছিল না, এখন সুনাম ক্রিয়েট হয়েছে, সুনাম সৃষ্টি হয়েছে কত? 60,000 টাকা। আচ্ছা, এই অবস্থায় আমাদের সম্পদের অবস্থা ছিল এই। আচ্ছা, তারপর বলা আছে এ accepted the investment at their revealed figure in part payment of his dues। মানে এ যখন রিটায়ারমেন্ট করছে অবশ্যই এ তার প্রাপ্য অংশটা বিজনেস থেকে বুঝিয়ে নেবে, তাই না? এ যখন ব্যবসা থেকে চলে যাবে তখন এই ব্যবসা থেকে যে পুনর্মূল্যায়নের ফলে এর যে প্রাপ্য অংশটুকু সেই অংশটুকুই এ নিয়ে নেবে, সেটা টাকাই হবে বা যেভাবে এ হোক ওই মূল্য নিয়ে নেবে। আচ্ছা, কিন্তু এখানে সেটা বলা আছে এ অ্যাকসেপ্টেড দ্য ইনভেস্টমেন্ট অ্যাট দ্য রিভেলেড ফিগার ইন পার্ট পেমেন্ট অফ হিজ ডিউ। এ যেটা পাবে বিজনেস থেকে, যেটা পাবে তার যে প্রাপ্য অংশ, সেই প্রাপ্য অংশটুকু বাবদ ইনভেস্টমেন্টের যে পুনর্মূল্যায়িত যে ফিগারটা, সেই ফিগারটা এ নিয়ে নিবে। মানে এ যদি 3 লাখ টাকা পায় তাহলে 3 লাখ টাকার মধ্যে এই ইনভেস্টমেন্টটা সে নিয়ে নিবে। তারপরে বলা আছে অ্যান্ড অ্যালাউ দ্য রিমাইন্ডার of his entitlement on capital account to be carried to his loan account
হুইচ ওয়াজ টু কন্টিনিউ উইথ দ্য নিউ ফার্ম। বলছে যে এ তার প্রাপ্য অংশ বাবদ ইনভেস্টমেন্টের রিভ্যালু যে পরিমাণ, সেই ইনভেস্টমেন্টের টাকাটা নেবে এবং অবশিষ্ট যে অংশটুকু থাকবে সেই অংশটুকু চলে যাওয়ার পর বি এবং সি যে বিজনেস কন্টিনিউ রাখবে, সেই বি এবং সির বিজনেসে যে অংশটুকু টাকা থাকবে অবশিষ্ট, সেই টাকাটা লোন হিসেবে থাকবে। বিষয়টা এরকম যে হয়তো চলে যখন যাচ্ছে, হচ্ছে 2 লাখ টাকা ধরুন পাবে ব্যবসা থেকে, যখন রিটায়ারমেন্টে যাচ্ছে, তখন এই ইনভেস্টমেন্ট মূল্যায়ন করা হয়েছে কত, 95,000 টাকায়। ইনভেস্টমেন্ট 95,000 টাকা যদি নিয়ে নেয়, তাহলে আর পাবে কত, 1,05,000 টাকা। এই 1,05,000 টাকা এদের বিজনেসে, বি এবং সির বিজনেসে, এই বি এবং সির বিজনেসে লোন হিসেবে থাকবে, লোন হিসেবে থাকবে, সে কথা এখানে বলা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তারপর বলা আছে প্রিপেয়ার দ্য রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড রিভাইজড ব্যালেন্স শিট। এবং রিভাইজড ব্যালেন্স শিট আমাদের তৈরি করতে বলছে। তাহলে তিনটি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং রিভাইজড ব্যালেন্স শিট। আমাদের যে ব্যালেন্স শিট আছে, চলে যাওয়ার পর ব্যালেন্স শিটটা কি হবে, সেই ব্যালেন্স শিটটা আমাদের চেয়েছে। তো আমরা এখানে সলিউশনটা দেখব, একটু মিশে দেখলাম। আচ্ছা, সলিউশনে এখানে প্রফিট অ্যান্ড লস তারা ইকুয়ালি ভাগ করে নেয়। তাহলে প্রথমে দেখব রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আমাদের অ্যাসেট যে পুনঃমূল্যায়িত হয়েছে, অ্যাসেটের যে দাম যদি বৃদ্ধি পায় অর্থাৎ মূল্য যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা ক্রেডিট দিকে লিখবো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট হবে। হ্যাঁ, ওই সংশ্লিষ্ট অ্যাসেট ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট, এটা হচ্ছে জার্নাল। তাহলে অ্যাসেটের মূল্য যদি কমে যায়, তাহলে আমাদের ডেবিট দিকে লিখবো, অর্থাৎ আমরা লিখবো রিভ্যালুয়েশন ডেবিট আর সংশ্লিষ্ট অ্যাসেট ক্রেডিট। তাহলে এখানে কি কি মূল্য বৃদ্ধি পেয়েছে, রিটায়ারমেন্টের সময় ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হচ্ছে কত, 3,20,000, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল কত, 2,50,000, তার মূল্য বৃদ্ধি পেয়েছে। তাহলে কত টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে, সেই টাকাটা আমরা এখানে লিখবো। কত টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে, এই 3,20,000 থেকে 2,50,000 যদি বাদ দেয়, তাহলে কত, 70,000 টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে। আর কি বৃদ্ধি পেয়েছে, ইনভেন্টরি ছিল, ইনভেন্টরি হয়ে গেছে 90,500, ইনভেন্টরি ছিল আমাদের কত, 1,20,000, মানে মূল্য কমে গিয়েছে। কমে গেলে কোন দিকে লিখবো, এই ডেবিট দিকে লিখবো। ইনভেন্টরি কত টাকা মূল্য কমে গিয়েছে, 1,20,000 থেকে 90,500 বাদ দেবো, 29,500। তারপর আছে ইনভেস্টমেন্টের মূল্য কি হয়েছে, বেড়ে গিয়েছে। কত টাকা বেড়ে গিয়েছে, ইনভেস্টমেন্ট এখানে আছে কত, 80,000 ছিল, 95,000 হয়েছে, মানে 15,000 টাকা বেড়ে গিয়েছে। তাহলে ইনভেস্টমেন্ট এখানে 15,000 টাকা লিখেছি। আচ্ছা, তারপরে কি আছে, গুডউইলের কথা বলা আছে। তো গুডউইল যেহেতু আগের বিজনেসে ছিল না আমাদের, এই গুডউইলটা আমরা এখানে দেখাবো না, আমরা গুডউইলটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে এটা আমরা দেখাবো, সকলের মাঝে সমানভাবে ভাগ করে দেব যে গুডউইলটা আমাদের থাকবে। এখন এখানে ইনভেন্টরি পার্টনার্স এসেটে আছে, ইনভেন্টরি মূল্য কমে গেছে 90,000, 29,500, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে 70,000 এবং ইনভেস্টমেন্ট হচ্ছে 15,000। এই দুটো আমরা যোগ করব, যোগ করলে হচ্ছে আমাদের কত থাকবে, 85,000 টাকা এদিকে থাকবে। এটা যদি একটু নিচে নিয়ে যাই, 85,000 টাকা। তাহলে 85,000 টাকা থেকে যদি আমরা এই ইনভেন্টরির যে মূল্যটা কমে গিয়েছে 29,500 বাদ দিলে 55,000 টাকা থাকে। এই 55,000 টাকা এ বি সি এই তিনজনের মাঝে সমানভাবে ভাগ করে দেব, কারণ প্রথমে বলা ছিল যে এ বি সি প্রফিট এবং লস সমানভাবে ভাগ করে নেবে। এই যে লস সমানভাবে ভাগ করে নেবে বলা আছে, ইকুয়ালি বলা আছে, ইকুয়ালি সমানভাবে ভাগ করে নেবে। আচ্ছা, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা করলাম, করার পর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করব। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স বিডি লিখবো, অর্থাৎ তাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদের ব্যালেন্স শিটে যেটা দেওয়া আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট তিনজনের অঙ্কের ব্যালেন্স শিটে মিশে দেয়। এখানে এই যে ক্যাপিটাল আমাদের অঙ্কের প্রথমে যে এ বি সি তিনজনের ক্যাপিটাল 1,50,000, 1 লাখ এবং 80,000 টাকা, এইগুলো আমরা এখানে লিখব ব্যালেন্স বিডি। আচ্ছা, তারপরে গুডউইল যেটা হয়েছে, গুডউইল 60,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। 60,000 টাকাকে আমরা তিনজনের মাঝে ভাগ করে দেবো সমানভাবে। তাহলে তিনজনের মাঝে সমানভাবে যখন ভাগ করে দিব, এখানে প্রফিট এবং
লসের যে অনুপাতটা ছিল সমান ইকুয়ালি, তাই গুডউইলটা সবার মাঝে সমানভাবে ভাগ করে দিয়েছে। আচ্ছা, দেওয়ার পর আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে এই যে ব্যালেন্সটা 18,500 টাকা ছিল, সেই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ব্যালেন্সটা এখানে লিখেছে। লেখার পর ইনভেস্টমেন্ট কি করছে, ইনভেস্টমেন্ট এ সবগুলো নিয়ে নিচ্ছে। এ ইনভেস্টমেন্ট 95,000 ডেবিট দিকে আসবে, এর ঘরে এর রিটায়ারমেন্টের সময় 95,000 টাকা ইনভেস্টমেন্ট পুরোটাই নিচ্ছে। সেটা এখানে অঙ্কে বলা আছে এ কি হয়েছে, অ্যাকসেপ্টেড, গ্রহণ করছে ইনভেস্টমেন্ট অ্যাট দ্য রিভ্যালুয়েট ফিগার। রিভ্যালুয়েট ফিগার কত, এই যে ইনভেস্টমেন্ট 95,000 টাকা রিভ্যালুয়েট ফিগার গ্রহণ করছে ইন পার্ট পেমেন্ট অফ হিজ ডিউ, তার যে প্রাপ্য অংশটুকু সেই প্রাপ্য অংশ বাবদ 95,000 টাকা সে গ্রহণ করছে, আর অবশিষ্ট টাকা লোন হিসেবে থাকবে, সেটা পরে দেখছি। তো এই 95,000 টাকা এ নিয়ে নিচ্ছে। তাহলে এ নিয়ে নেওয়ার পর কি থাকবে, আর তাহলে অবশিষ্ট টাকাটা এ লোন হিসেবে থাকবে। তাহলে এখন আমাদের ক্রেডিট পাশে এগুলা হচ্ছে তার প্রাপ্য অংশটুকু, আমরা সবগুলো যোগ করবো, এ সবগুলো যোগ করলে 1,88,000 টাকা, বি হচ্ছে এত, সি হচ্ছে এত। তাহলে এ পাবে মোট 1,88,500, এর মধ্যে 95,000 টাকা বাদ দিলে 93,000 টাকা যেটা থাকবে সেটা লোন এ হিসেবে থাকবে। আমরা এটা ক্লোজ করে দেবো, এই লেখা 1,88,000 টাকা ক্লোজ করে দেবো। এ পাশে কোনো কিছু নেই, আমরা 1,38,000 টাকা ব্যালেন্স সিডি দিয়ে ক্লোজ করে দেবো, ব্যালেন্স সিডি দিয়ে ক্লোজ করে দেবো 1,18,500 টাকা। আর ব্যালেন্স সিডি এর থাকবে না, কারণ এ তো রিটায়ারমেন্টে যাচ্ছে, এর কোনো অংশ থাকবে না, সিডি হিসেবে থাকবে না। আচ্ছা, তাহলে এই 93,500 টাকা যে লোন হলো, সেই লোনটা আমাদের পরবর্তী বিজনেসের ব্যালেন্স শিটে থাকবে। আমরা যে রিভাইজ ব্যালেন্স শিট করব, সেখানে আমাদের ল্যান্ড অ্যান্ড বিল্ডিং পুনর্মূল্যায়িত মূল্য হচ্ছে 3,20,000, ইনভেন্টরি হচ্ছে 90, তারপরে আছে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 65, যেটা ছিল সেটাই, ক্যাশ ইন হ্যান্ড ছিল 1,15,000, এটা লিখেছি। গুডউইল, আমরা আগের যে ফার্মে গুডউইল ছিল না, গুডউইলটা সমানভাবে 3 জন আমাকে ভাগ করে দিয়েছি, সেই গুডউইলটা পরবর্তী ব্যালেন্স শিটে ক্রিয়েট হবে কত, 60,000 টাকা গুডউইল ক্রিয়েট হবে, তৈরি হবে, নতুন করে সৃষ্টি হবে। আচ্ছা, এদিকে অ্যাকাউন্টস পেবল ছিল 70,000 টাকা, ওই যে লোন যেটা ছিল এ, সেটা এখন নতুন বিজনেসে আমাদের দায় হিসাবে থাকবে, এ যেটা পাবে কত, 93,500 টাকা, সেই লোনটা এখানে দেখাবো। আর আমাদের এই অঙ্কে একটি সামান্য ভুল আছে, অঙ্কে আমাদের, তার আগে বলি আমরা ব্যালেন্স সিডির অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স বি এবং সি এর যে অংশটুকু আছে সেটা আমরা নিয়ে আসলে আমাদের অঙ্কটা মিল হবে না, কারণ কি আমাদের এখানে সাসপেন্স অ্যাকাউন্ট থাকবে, অঙ্কটায় আমাদের যেটা দেওয়া আছে এই সবগুলো যোগ করলে কিন্তু 4 লাখ টাকা বেশি হয়। হ্যাঁ, এটা 4 লাখ টাকা বেশি হয়, এদিকে 4 লাখ টাকা ঠিকই আছে, কিন্তু এদিকে 4 লাখ টাকা বেশি হয়। তাহলে আমাদের এদিকে হবে কত, এদিকে হবে 6,30,000, সবগুলো যদি যোগ করি এই 6,30,000, অর্থাৎ এখানে 6,30,000 টাকা হবে, এটা সবগুলো যদি যোগ করি তাহলে হবে কত, 6,30,000 টাকা। তাহলে এদিকে 4 লাখ, তার মানে 2,30,000 টাকা ডিফার এখানে। হ্যাঁ, এই অঙ্কটাতে এই মিস্টেকটা আছে। তাহলে এই যে 2,30,000 টাকা, এই 2,30,000 টাকা আমরা সাসপেন্স হিসাবে আমরা দেখাবো। তাহলে 2,30,000 টাকা আমাদের যেহেতু অ্যাসেট সাইডে বেশি, সম্পদ সাইডে দায় সাইডে কম, সম্পদ সাইডে বেশি আছে, দায় সাইডে কম, তাই দায় সাইডে আমরা সাসপেন্স অ্যাকাউন্ট হিসাবে দেখাবো কত, 2,30,000, এই 2,30,000 টাকা দেবো। তাহলে উভয় পাশে যদি আমরা যোগ করি তাহলে 6,50,500, এই পাশে যদি যোগ করি আমরা 6,50,500 টাকা পাবো। এভাবে এই অঙ্কের সলিউশন করব। এর পরবর্তীতে আমরা অঙ্ক দেখব অবশ্যই, আমরা এই যে ইনভেস্টমেন্ট অধ্যায় থেকে যে অঙ্কটি এসেছিল সেই অঙ্কের সলিউশন ক্লাস দেবো, 15 নম্বর অঙ্ক, হেল্ড টু ম্যাচুরিটির অঙ্ক, এই অঙ্কের সলিউশন ক্লাস দেখব। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।